এ এক অদ্ভুত কাহিনী। হোমসের এই কাহিনী সূত্রপাত এমন অতর্কিত নাটকীয় ভাবে ঘটেছিল যে আমি নিজেও হকচকিয়ে গিয়েছিলাম। অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, কোন একটা ব্যাপার নিয়ে মাথা না ঘামিয়ে তো থাকতে পারে না ও। তাই একদিন গিয়েছি খবর নিতে। সকালের দিকে ফায়ারপ্লেসের পাশে দুজনে দুটো চেয়ার নিয়ে বসেছি। হোমসের মুখে যথারীতি পাইপ। এমন সময় যেন একটা খ্যাপা মোষ ঘরে ঢুকলো। এক নিগ্রো, যেমনই বিদঘুটে দেখতে তেমনই চোখ ধাঁধানো পোশাক, চওড়া মুখ, বিষম ধ্যাবড়া নাক। ঘরে ঢুকেই টেবিলের সামনে দাঁড়িয়ে বিষাক্ত চোখে আমাদের দুজনের মুখের দিকে চোখ বলিয়ে নিয়ে দাঁতে দাঁত পিষল, চিবিয়ে চিবিয়ে বলল, মিস্টার হোমস কে আছে? পাইপটা মুখ থেকে নামিয়ে হাতে নিল হোমস। ধীর স্থির চোখে তাকালো নিগ্রোটির দিকে। তাহলে আপনি? বিষ মাখানো দৃষ্টি ফেলে হোমসের মুখের দিকে তাকিয়ে দানবটি বলল, মিস্টার হোমস, পরের পেছনে কল কাটি নাড়বেন না বলে দিচ্ছি, তাহলে কিন্তু ফল ভালো হবে না। থামলে কেন, বলে যাও। মুখ খিচিয়ে থাবার মতো খুশিটা হোমসের নাকের ডগায় নাড়াতে নাড়াতে গর্জে উঠল নিগ্রো। চালাকি ছাড়ুন, যা বলে যাচ্ছি তাই করবেন, নইলে দেখেছেন তো একখানা মারলে আর দেখতে হবে না কিন্তু। হোমস নির্বিকার ভঙ্গিতে পাইপ টানতে টানতে খুশিটা খুঁটিয়ে দেখলো। বলল, খুশিটা বাগিয়েছ ভালোই, কিন্তু তোমার গায়ে অৎখত গন্ধ। তোমার নামই তো স্টিভ ভিস্কি, তাই না? এই লোকটার আকস্মিক আবির্ভাবে আমি রীতিমতো হকচকিয়ে গিয়েছিলাম। বেগতিক বুঝলেই একটা ডান্ডা দিয়ে মারবো, এই মতলবে ফায়ারপ্লেস খোঁচানো লোহার ডান্ডাটা তুলবো বলে হাত বাড়াতে যাচ্ছিলাম। এর মধ্যেই দেখলাম নিগ্রো দর্শনার্থীর উগ্রতা যেন খানিকটা কমলো। হোমস আগের মতোই নির্বিকার, ঘন ঘন ধোঁয়া ছাড়ছে কেবল। নিগ্রোটি বলল, হ্যাঁ আমি স্টিভ ভিস্কি, কিন্তু খবরদার হ্যারোর পথ একদম মারাবেন না বলে দিচ্ছি। অলবন পার্কে পার্কিনসন ছোকরা খুন হয়ে গেল, এ ব্যাপারে? কথাটা শুনে নিগ্রো দৈত্য তরাক করে দুপা পিছনে সরে গেল। ত্রস্ত কণ্ঠে বলল, তার সঙ্গে আমার কি সম্পর্ক? আমি তো ট্রেনিং নিচ্ছিলাম, ওই ছোকরা নিজেই ঝামেলা বাকিয়েছিল। সেই কথা এখন কাজ কি? যা বলবার পুলিশকে কি বলো। বার্নেস্টক আর তোমার উপর সেদিন থেকে আমার নজর রয়েছে, এবার টের পাবে। আমি কিছু করিনি মিস্টার হোমস। এবারে কালো দৈত্য দু হাত বুকের কাছে জড়ো করে দাঁড়ালো, যেন সম্ভ্রমের ভনিতা করছে। হোমস বলল, কে পাঠিয়েছে তোমাকে? ওই তো আপনি এখনই যে নামটা করলেন, বার্নেস্টক। তাকে কে হুকুম করেছে? মিস্টার হোমস, আমি কিছু বলতে পারবো না। বার্নে আমাকে এখন বলল আপনাকে একটু ভয় দেখাতে হবে, বলেছে ওই বাড়িটা মারালেই প্রাণে খতম করে দেবে, তাই এলাম। লোকটা যেমন খ্যাপা মোষের মতো ঢুকেছিল, ঠিক তার উল্টোটা একটা ভীরু পশুর মতো ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে গেল। পাইপ ছাড়তে ছাড়তে হোমস বলল, দেখতেই মোষের মতো, আসলে কাপুরুষ। ছট করে কিরকম কবজায় সেগুলো দেখলে তুমি তো ঘাবড়েই গিয়েছিলে। ভয় ভয় ছিলাম, এই বুঝি না লোকটার মাথার উপর তুমি একটা ডান্ডা চালিয়ে দাও। কিন্তু ব্যাপারটা তুমি কিছুই বুঝতে পারলাম না, জিজ্ঞেস করলাম আমি। হোমস বলল, স্পেন্সার জনের একটা পোষা গুন্ডা বাহিনী আছে। স্টিভ হলো সেই বাহিনীর মেম্বার। টাকা খেয়ে মারদাঙ্গা করা আর হুমকি দেওয়াই এদের কাজ। এর গুরু বার্নে অবশ্য আরো শক্ত হাতের। কিন্তু তোমার পেছনে? ওদের ভয় আছে হেরোইন কেসে যাতে আমি হাত না দিই। কিন্তু আজ যা ঘটলো, এরপর আর চুপ করে বসে থাকবো না। এই কেস আমি হাতে নেবই। বাড়ি পর্যন্ত চড়াও যখন হয়েছে, বুঝতে পারছি ভেতরে পেঁচানো বেশ নটখট চট আছে। আচ্ছা, কেসটা খুলে বলো তো শুনি। এনাও, চিঠিটা পড়লেই সব বুঝতে পারবে। ভালোই হলো তুমি যখন এসে গেছো, তোমাকে সঙ্গে নিয়ে চলে যাব। হাত বাড়িয়ে চিঠিটা নিয়ে মিলে ধরলাম। লেখা রয়েছে, প্রিয় মিস্টার শার্লক হোমস, এই বাড়িতে এমন সব অদ্ভুত ঘটনা ঘটছে যে আপনার পরামর্শ একান্ত দরকার বলে মনে করছি। আগামীকাল আমি বাড়িতেই থাকবো, যে কোনো সময় এলে দেখা হয়ে যাবে। ট্রেন স্টেশন থেকে নেমে সামান্য পথ আমার বাড়ি। আমার স্বর্গত স্বামী মর্টিমার মেবার্লি আপনার মক্কেল হয়েছিলেন এক সময়। আপনার বিশ্বস্ত মেরি মেবার্লি, 3 Gables, হ্যারো, উইন্ডস। ট্রেন থেকে নেমে ঘোড়ার গাড়িতে চেপে খুব বেশি দূরে যেতে হলো না। ইট কাঠে তৈরি বিষণ্ণ চেহারার একটা পুরনো বাড়ির সামনে পৌঁছে গেলাম আমরা। বাড়ির সামনেটায় ঘাসের আগাছা, পিছন থেকে পাইপের ঝোপ, সামনের জানলাগুলোর উপরে 3 কোণওয়ালা ছাদ, যেন 3টে খোসা ফেটে বেরিয়ে রয়েছে। মনে হলো এই চেহারা নিয়ে বাড়িটা 3 Gables নামটা ফুটিয়ে তুলবার চেষ্টা হয়েছে। প্রৌঢ়া গৃহকর্ত্রী সাদরে অভ্যর্থনা করে আমাদের ভেতরে নিয়ে বসালেন। বাড়ির ভেতরে মনে হলো অনেক ঘর, ভালো ভালো ফার্নিচারও রয়েছে ঘরে। গৃহকর্ত্রীও যথেষ্টই মার্জিত। হোমস বলল, ছোট্ট একটা ব্যাপারে একবার আপনার স্বামীর সঙ্গে আমার যোগাযোগ ঘটেছিল। ভদ্রমহিলা বললেন, আমি শুনেছি। আমার ছেলে ডগলাসের নাম নিশ্চয়ই আপনি শুনেছেন। দারুণ মানুষ, ইংল্যান্ডের সবাই ওই নাম শুনেছে। তিনি কোথায়? এক মুহূর্ত নীরব থেকে ভদ্রমহিলা বললেন, রোমে চাকরি করত, গত মাসে সেইখানেই নিউমোনিয়ায় মারা গিয়েছে। কি বলছেন? অমন প্রাণবন্ত তাজা মানুষটা জীবনের প্রতিটি মুহূর্তকে যে উপভোগ করত, সে মারা গেছে? হ্যাঁ মিস্টার হোমস, বড় বেশি তেজের সঙ্গে বেঁচেছিল, কিন্তু শেষের দিকে কেমন যেন ভেঙে পড়েছিল। ভালোবাসার ব্যাপার কিছু? হ্যাঁ, অনেকটা সেই রকমই। সে আর পিশাচিনি, ওসব কথা এখন থাক। ছেলের কথা জানাতে নয়, অন্য এক সমস্যার পরে আপনাকে আনিয়েছি। আচ্ছা, সমস্যাটা একটু খুলে বলুন, শোনা যাক। হ্যাঁ,
শুনুন তাহলে, এই বাড়িটা কিনেছে এই বছর খানেকের উপরে হলো। শেষ বয়সটা একটু নিরিবিলিতে অবসরে কাটাবার ইচ্ছে ছিল, সেই কারণেই মানুষজন পাড়া প্রতিবেশীদের সঙ্গে বিশেষ একটা মেলামেশা বা যোগাযোগ ছিল না। একরকম শান্তিতে দিনগুলো কাটছিল। এর মধ্যে কি যে হলো, বাড়িটাকে ঘিরে অদ্ভুত সব ব্যাপার ঘটতে লাগলো। দিনেক আগে এক বাড়ির দালাল এসে দেখা করতে চাইলো, বললো তার এক মক্কেল নাকি বাড়িটা কিনতে চায়। শুনে তো আমি অবাক। আমার সদ্য কেনা বাড়ি, আশেপাশে সকলেই জানে, আর এই তল্লাটটা কেনার মতো অনেক বাড়ি রয়েছে। সেই সব ছেড়ে হঠাৎ আমার বাড়ির দিকে নজর পড়লো কেন, তা ঠিক আমি বুঝতে পারলাম না। যাই হোক, আমারও যেন হঠাৎ কেমন মনে হলো এই সুযোগে কিছু টাকা করেও হাতে নিয়ে দেশ ভ্রমণটা সেরে আসা যায়। আমার অনেক দিনে পুষে রাখা ইচ্ছে আমার, তাই ছট করে বাড়িটা বিক্রি করতে রাজি হয়ে গেলাম। 25 পাউন্ড দর চড়িয়ে একটা দাম চাইলাম। আশ্চর্য জানে, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল দালাল ভদ্রলোক। বললো বাড়ির মধ্যে যা কিছু আছে সব শুদ্ধই তার মক্কেল কিনতে ইচ্ছুক, সবকিছুরই দাম দিয়ে দেওয়া হবে। প্রস্তাবটা একটু অদ্ভুত ঠেকলো, তাকে বিমুখ করলাম না। ফার্নিচার গুলো বেশ ভালোই, তাই সবকিছুরই যথেষ্ট দাম চড়িয়ে মোটা দাম হাঁকলাম। আপত্তি করলো না লোকটা, তাতেই রাজি হয়ে গেল। দালাল ভদ্রলোক গতকাল দলিলের একটা খসড়া দিয়ে গিয়েছিল আমার কাছে। আমার উকিল মিস্টার সুক্তকে দেখালাম সেটা। উনি বলেছেন যে সব শর্ত ওতে দেওয়া আছে তাতে আমি নাকি বাড়ি থেকে প্রায় কিছুই নিয়ে বেরোতে পারবো। বাড়ি সহ বাড়ির যাবতীয় সবকিছুই নতুন মালিকের দখলে চলে যাবে। কিন্তু আমি কিন্তু কেবল এই ফার্নিচার গুলোর কথাই মনে করে বিক্রি করেছিলাম। এমন বিদঘুটে শর্ততে কে কি রাজি হয় বলুন তো? রাতের দিকে দালাল এলে আমি তাকে সব কথা বললাম। সে বলল তার মক্কেল নাকি বাতিগ্রস্ত লোক, ওর কোটসূত্র বাড়ি কিনতে চায়। তবে সে বলল আমার ব্যবহার্য ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যেতে পারবো, অবশ্য যাওয়ার সময় দেখিয়ে নিয়ে যেতে হবে। আমি এসব কোনো শর্তেই রাজি হতে পারিনি, মুখের উপর বলে দিয়েছি এখন বাড়ি বিক্রি করব না। সহসা হোমস নিঃশব্দে হাত তুলে মিসেস মেবালিকে কথা বলা বন্ধ রাখতে ইঙ্গিত করলো। তারপর উঠে দাঁড়ালো। সন্তর্পণে দরজা থেকে এগিয়ে গিয়ে আচমকা এক ছটকায় পাল্লা খুলে ফেললো। পরক্ষণে দেখি হাত বাড়িয়ে 2 আঙুলে ঘাড় চেপে একটা স্ত্রীলোককে হিড়হিড় করে টেনে নিয়ে এলো সে। হতভম্ব মিস মেবালির দিকে তাকিয়ে হোমস বলল, 5 মিনিট ধরে নিঃশ্বাস টানার শোঁ শোঁ শব্দ পাচ্ছিলাম। দরজার উপিঠে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল মেয়েটি। এসব কি সুজান, কি করছিলে এখানে? জিজ্ঞেস করলেন মিসেস মেবালি। সঙ্গে সঙ্গে ঝাঁঝিয়ে উঠল সুজান। আমি এসেছিলাম এরা ডিনার খাবেন কিনা জানতে। আপনি আমার গায়ে হাত দেওয়ার সাহস পান কি করে? কেন এমনটা করেছি সে কথা তুমি নিজে মুখেই বলবে এখন। মিসেস মেবালি, আমাকে যে চিঠিটা দিয়েছিলেন সেটা ডাকবাক্সে কে ফেলেছিল? সুজানই ফেলেছিল। হোমস বলল, চিঠির কথা তুমি কাকে জানিয়েছিলে সুজান? কাউকেই না। সুজান, মিথ্যে কথা বলো না, আমি নিজেই তো দেখেছি। ঝোপের আড়ালে তুমি কার সাথে যেন কথা বলছিলে। গর্জে উঠলেন মিসেস মেবালি। হোমস বলল, আমি জানি লোকটাকে, বার্নেস স্টকডেল। ভীরু অপরাধীর মতো চোখ তুলে সুজান হোমসের মুখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, জানেনি যখন তখন জিজ্ঞেস করছেন কেন? এখন ভালো করে জানলাম, আগে ঠিক জানতাম না। তাকে কি পাঠিয়েছে বলো, 10 পাউন্ড পাবে। স্যার, অমন 1000টা 10 পাউন্ড দিতে পারে সে, যে তাকে পাঠিয়েছে। বাবা, কত লোকে দেখছি অনেক টাকা। হোমসের কথা সঙ্গে সঙ্গে সুজানের ঠোঁটের খুনে বাঁকা হাসি রেখা ফুটে উঠল। সেদিকে তাকিয়ে হোমস বলল, ওহো, আবার মিটি মিটি হাসছো যে? ভদ্রলোক নন তাহলে, ভদ্র মহিলা। আচ্ছা বেশ, নামটা বলো, 10 পাউন্ড বাড়ি দিচ্ছি। চুলোয় যাক আপনার 10 পাউন্ড। সঙ্গে সঙ্গে রাগে ফুঁসতে ফুঁসতে সুজান এবার মিসেস মেবালির দিকে আগুন জ্বলা দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি চললাম, আপনার চাকরি আমার দরকার নেই। কাল সকালে লোক পাঠিয়ে দেবো, জিনিসপত্র সবকিছু দিয়ে দেবেন। বলে সুজান আর দাঁড়ালো না। এক কথায় মনিবের চাকরি ছেড়ে দিয়ে সেই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে চলে গেল। দরজা বন্ধ করে দিয়ে ফিরে এসে হোমস হেসে বলল, সরে না পড়ে ওর উপায় ছিল না। আচ্ছা মিসেস মেবালি, কোনটা দলটা দেখুন কিভাবে জাল ছড়িয়ে দিয়েছে। আপনার এখানে লোক ঢুকিয়ে দিয়েছে, বেশ ভালো। তাছাড়া কেবল তাই নয়, আমার কাছেও আজ সকালে লোক পৌঁছে গিয়েছিল শ্মশানির জন্য। ব্ল্যাক স্টিভ আমাকে ভয় দেখিয়ে এসছে, সবই করাচ্ছে একজন আড়াল থেকে। সুজানের কথা শুনে বোঝা গেল কলকাটি নার্সের একজন ভদ্র মহিলা। আমি ভদ্রলোক বলতে সুজান হাসলো, তা থেকেই বোঝা গেল। কিন্তু ওরা আমার পেছনে এভাবে লাগলো কেন মিস্টার হোমস? বললেন মিসেস মেবালি, সেটাই খুঁজে বের করতে হবে। এবারে পুরনো মালিক সম্পর্কে কিছু বলতে পারবেন? একজন জাহাজে ক্যাপ্টেন শুনেছি বানিয়েছিলেন বাড়িটা, এর বেশি তো কিছু জানি না মিস্টার হোমস। মিসেস মেবালি, আমার মনে হচ্ছে এই বাড়িতে এমন কিছু একটা লুকিয়ে আছে যার সন্ধান আপনার অজানা। জানলে সহজে হাতছাড়া করতে চাইবেন না। সে কারণে বাড়ির দখল যারা নিতে চাইছে তারা কোনো জিনিস আপনাকে নিতে দিতে চাইছে না। কিন্তু মিস্টার হোমস, ক্রাউন জার্বি টি সেট ছাড়া বলবার মতো তো আর কিছুই নেই এই বাড়িতে। এমনও তো হতে পারে খুব সম্প্রতি এই বাড়িতে সেই নতুন জিনিসটা এসছে, আর সেটা দখল করার জন্য কিছু মানুষ হয়তো হন্যে হয়ে ঘুরছে। আমি বললাম, হ্যাঁ ওয়াটসন, ঠিকই বলেছো, আমিও একমত। মিসেস মেবালি,
মনে করবার চেষ্টা করুন তো, বাড়িতে অতি সম্প্রতি নতুন কি কিছু এসছে? এই বছর তো নতুন কিছু কেনা হয়নি। হোমস চিন্তিত মুখে বলল, উদ্দেশ্যটা বোঝা গেলে আড়ালের মানুষের হদিশ বার করতে বিশেষ বেগ পেতে হতো না। কিন্তু আপনাকে এখন দিন কত আগলে রাখার দরকার। আপনার উকিল ভদ্রলোক কেমন? মিস্টার সুক্ত, উনি খুব কাজের লোক। আচ্ছা, তাহলে তাকেই দু এক রাত আপনার এখানে থাকতে বলুন। দালালের নাম ঠিকানা নিয়ে কোনো কাজ হবে না বুঝতে পারছি, সবই ভুয়ো। যাই হোক, আজ উঠি, নতুন কিছু ঘটলে জানাবেন অবশ্যই। হলঘর থেকে বেরিয়ে আসার মুখে হোমস আবার থমকে দাঁড়িয়ে পড়ল। ঘরের এক কোণে গুটিকতক ট্রাঙ্ক আর কাঠের বাক্স জড়ো করা ছিল। বাক্সের গায়ে লেখা রয়েছে মেলানো মুসাবেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হোমস বলল, নামগুলো দেখে তো মনে হচ্ছে ইটালি থেকে এসছে। মিসেস নেবালি বললেন, হ্যাঁ, ডগলাসের জিনিসপত্র ওই দিন কতক আগে এসেছে। সে কি, তবে যে বলেন কিছু আসেনি? মনে হচ্ছে এর জন্য লোকগুলো লেগেছে আপনার পেছনে। নিশ্চয়ই এসবের মধ্যে কোনো দামি জিনিস রয়েছে। এগুলো ওপরে আপনার শোবার ঘরে নিয়ে গিয়ে দেখুন কি আছে। আমি কাল একবার আসবো। থ্রি গেবলস থেকে বেরিয়ে রাস্তায় পা দিতেই সেই দানব নিগ্রোর মুখোমুখি হয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে পকেটে হাত ঢোকালো হোমস। মিস্টার হোমস, দোহাই পিস্তল বার করবেন না। পার্কিন্সের ব্যাপারে কিছু বলতে আসিনি আমি। হোমস কঠিন স্বরে বলল, তাহলে এখানে খাপটি মেরে কি জন্যে? সকালে সাবধান করেছি, এর মধ্যে ভুলে গেলে? এসেছি আপনার কাজের জন্যই। হোমস বলল, আচ্ছা তাই নাকি? বেশ, তাহলে পালের গোদাটির নামটা বলো। তোমাদের কি কাজে লাগিয়েছে? লোকটাকে? মিস্টার হোমস দিব্যি খেয়ে বলছে আমি কিছু জানি না। বার্নের হুকুমেই কাজ করছি আমি। ঠিক আছে, এখন তাহলে মানে মানে করে কেটে পড়ো। আর মনে রাখো, ওই বাড়ির ভদ্রমহিলা আর তার জিনিসপত্র দেখাশোনার ভার এখন আমাকে ঘাঁটিও না। না মিস্টার হোমস, আমি এতে নেই, একদম নেই। বলতে বলতে দানব নিগ্রো যেন পালিয়ে বাঁচল। যেতে যেতে হোমস বলল, ওয়াটসন তুমি এখন এগো। স্পেন্সার জনের মতিগতির খবরটা আমি একটু রাখি। একবার ল্যাংডেল স্পাইকের ওখান থেকে একটু ঘুরে আসি। ল্যাংডেল স্পাইক লোকটার কাজ কারবার আমি জানি। শহরের যাবতীয় নোংরা কেলেঙ্কারির খবর তার ভাড়ারে থাকে। নানা সূত্রে সেই সব সে সংগ্রহ করে উৎসা পত্রিকা সরবরাহ করে। মোটা রোজগার লোকটার। হোমস দরকার মতো খবর সংগ্রহের জন্য তাকে কেলেঙ্কারি কাহিনী মাঝে মাঝে সরবরাহ করে। সারা দিনটা আমার একা একাই কাটলো। রাতটাও একইভাবে কাটালাম। হোমস ফিরে এলো পরের দিন সকালে। খুশি খুশি মুখ দেখে বুঝলাম কেলেঙ্কারি কাহিনীর ডিপোতে যাওয়া ব্যর্থ হয়নি তার। প্রায় সঙ্গে সঙ্গে একটা টেলিগ্রাম এসে হাজির। মিস্টার শক্ত জানিয়েছেন রাতে মক্কেলের বাড়িতে চোর ঢুকেছিল, পুলিশ এসছে, তাই এক্ষুনি যেতে হবে। লাফিয়ে উঠল হোমস, বলল, ওয়াটসন পালের বাঘ বোধহয় ধরা পড়েছে, চলো তাড়াতাড়ি বেরোই। গাড়ি থেকে নেমেই দেখলাম থ্রি গেবলসের চৌহদ্দি ঘিরে অনেক লোক ভিড় জমেছে। তার মধ্যে এগিয়ে এসে আমাদের অভ্যর্থনা জানালেন পক্ষকেশ মিস্টার সুক্ত। চোখে বলল পুলিশ জানলা আর ফুলের ঝোপ পরীক্ষা করছে। হোমসকে দেখে ইন্সপেক্টর এগিয়ে এলো, বলল, মিস্টার হোমস, এটা নিতান্তই ছিচকে চুরির কাজ। বার্নের স্টক ডিলের দলবল বলেই মনে হচ্ছে। চমৎকার, কিন্তু চুরিটা কি হলো? তেমন কিছু না, মিসেস মেবার্লিকে ক্লোরোফর্ম দেওয়া হয়েছিল, কিন্তু সুযোগ পাইনি। আমাদের কথাবার্তার মাঝখানে মিসেস মেবার্লি দুর্বল শরীর নিয়ে ছিয়ের কাঁধে ভর দিয়ে এগিয়ে এলেন। তার কাছ থেকে শোনা গেল গতরাতের ঘটনাটা। বললেন, মিস্টার হোমস, আপনার পরামর্শ মতো যদি মিস্টার সুক্তকে রাতে থাকতে বলতাম তাহলে হয়তো এই ঘটনা ঘটতই না। আমার বিশ্বাস ওই সুজানি রাতের অন্ধকারে আমার বাড়িতে চোর ঢুকিয়েছে, ক্লোরোফর্ম করেছিল আমাকে। কখন যে ঘটনাটা ঘটলো বুঝতেই পারিনি কিছু। জ্ঞান ফিরতেই দেখতে পেলাম একটা লোক ছেলের ব্যাগ খুলে কি সব জানি বার করছে। সঙ্গে সঙ্গে গিয়ে তাকে জাপটে ধরলাম। অন্য একটা লোক ছিল তার সঙ্গে। কি দিয়ে যেন মাথায় আঘাত করলো। ফের জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। মেয়েরই চেঁচামেচি শুনে দৌড়ে আসেন, কিন্তু চোর ধরতে পারিনি। জ্ঞান হলে দেখি বাড়িতে পুলিশ এসে গেছে। হোমস জিজ্ঞেস করলো, চোর কি নিয়ে গেল? ব্যাগে দামি কিছুই ছিল না। যে লোকটাকে জাপটে ধরেছিলাম তার হাত থেকে খিমচে ছিঁড়ে নিয়েছিলাম খানিকটা কাগজ, ছেলের হাতের লেখা। ইন্সপেক্টর নোটবইয়ের ভেতর থেকে টুকরো টুকরো কয়েকটা কাগজ বের করে দিল, বলল, এ নিতান্তই অদরকারি কাগজ মিস্টার হোমস, কোনো কাজে আসবে না। চোরদের হাতের লেখা হলে তাও কথা ছিল, আঙ্গুলের ছাপটা পাওয়া যেত। হোমস সাগ্রহে কাগজের টুকরোটা হাতে নিয়ে বলল, লেখাটাতে চোখ বুলিয়েছিলেন। কোন উপন্যাসের শেষ অংশ বলে মনে হলো। হোমস লেখা কাগজের টুকরোটা নেড়ে ছেড়ে দেখতে দেখতে বলল, তাই তো মনে হচ্ছে। পৃষ্ঠা নম্বর দেখছি 245। আগের পৃষ্ঠাগুলো কোথায়? চোর নিয়ে গেছে বোধহয়, তাড়াহুড়োর মাথায় যা পেয়েছে তাই নিয়ে শর্টকান দিয়েছে। গল্পটা অস্বাভাবিক বলতে হবে তাহলে। এটা চুরির জন্য বাড়িতে চোর ঢোকে। ওয়াটসন, এসো একটু লেখাটা পড়া যাক। জানলার পাশে দাঁড়িয়ে টুকরো কাগজের লেখাটা পড়লাম দুজনে। লেখা রয়েছে, কাটা ছেঁড়া থ্যাতলানো মুখ থেকে দরদর করে রক্ত ঝরতে লাগলো, কিন্তু ক্ষতবিক্ষত হৃদয়ের নীরব রক্তক্ষরণের তুলনায় তা কিছুই নয়। যে অনিন্দ সুন্দর মুখটির জন্য একদিন সে জীবনের সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত ছিল, সেই মুখে সহসা ফুটে উঠল পৈশাচিক নির্মম হাসি। হৃদয়হীনা এই নারীকে দেখে মোহভঙ্গ হলো তার। প্রেম মরে গিয়ে তার হৃদয়ে জন্ম নিল অপরিসীম ঘৃণা আর প্রতিহিংসা। কিন্তু আমি বাঁচবো, এই ঘৃণা আর প্রতিহিংসা নিয়েই বাঁচবো আমি। তোমার প্রেমে উন্মাদ করে দিল আমাকে,
আর আমি পেয়েছি কেবলই বঞ্চনা। সেই বঞ্চনার কাহিনী সকলকে জানাবার জন্যই বেঁচে থাকবো আমি। ইন্সপেক্টরের হাতে কাগজের টুকরোটা ফিরিয়ে দিয়ে হোমস বলল, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন? কাহিনীর নায়কের বর্ণনা দিতে গিয়ে আবেগের বশে লেখক অজ্ঞাতে কেমন আত্মপ্রকাশ করে ফেলেছে। সে আর তার শেষের দিকে সেটা আমি হয়ে গেছে। নিতান্তই কাঁচা হাত। তাচ্ছিল্যে সুরে বলল ইন্সপেক্টর। ঠিক আছে, আপনি যখন রয়েছেন তখন আর এসব নিয়ে আমরা মাথা ঘামাবো না। চলি ওরসন, চলো। বলতে বলতে ঘুরে দাঁড়িয়ে হোমস জিজ্ঞেস করলো, মিসেস মেবার্লি, আপনি তো দেশ ভ্রমণে বেরোতে চেয়েছিলেন, তা কোন দিকে যেতে চান? হ্যাঁ মিস্টার হোমস, টাকা থাকলে গোটা পৃথিবীটাই ঘুরে আসতাম। খুব ভালো কথা। চলি তাহলে, সন্ধ্যা নাগাদ আমার চিঠি পেতে পারেন হয়তো। ইন্সপেক্টর অপরিসীম কৌতূহল, সম্ভ্রম আর বিস্ময় নিয়ে তাকিয়ে রইল হোমসের দিকে। আমরা পথে এসে নামলাম। লন্ডন পৌঁছে হোমস ভাড়া গাড়িতে চাপলো। বলল, চলো ভাইয়া, এ ব্যাপারে একটা নিষ্পত্তি এখনই করে নেওয়া যাক। তুমি সাক্ষী থাকবে। ইসাদোরা ক্লিনের নাম শুনেছ? সেই বিখ্যাত স্প্যানিশ বিউটি? হ্যাঁ, যাত্রের মহিলা, জার্মান ধনকুবেরের ক্লিনের বিধবা। একাধিক পুরুষের সঙ্গে বিভিন্ন প্রণয় সম্পর্কে ডুবেছিলেন তিনি। প্রয়োজনে কাউকে কাছে টেনে নিয়েছেন, তো শখ মিটে গেলে আবার কাউকে ছুঁড়েও ফেলে দিয়েছেন। তাদের মধ্যে দুর্ভাগ্যবান এই ডগলাস মেবার্লিও রূপের টানে পতঙ্গের মতো গিয়ে জুটেছিল মেয়েটির পেছনে। জিজ্ঞেস করলাম, নিজের কাহিনী নিয়ে তাহলে ডগলাস উপন্যাসটা লিখেছিল? হোমস হেসে বলল, চমৎকার সূত্র ধরে ফেলেছ ভাইয়া। এই ইসাদোরেই শুনেছি শিগগিরই ছেলের বয়সী ডিউক অফ লেমনকে বিয়ে করতে চলেছে। কেলেঙ্কারিটা ভালোই জমবে। এই তো এসে গেছি। গ্রসফেন্স স্কোয়ার ছাড়িয়ে ওয়েস্ট এন্ডের একটা সুদৃশ্য বাড়ির সামনে এসে নামলাম আমরা। এরপরেই যেন একের পর এক নাটকের দৃশ্য দ্রুত অভিনীত হলো চোখের সামনে। যে লোকটা কার্ড নিয়ে ভেতরে গিয়েছিল ফিরে এসে বলল, ম্যাডাম বাড়িতে নেই। হোমস হেসে বলল, তাহলে তো ফিরে না আসা পর্যন্ত অপেক্ষাই করতে হচ্ছে। সঙ্গে সঙ্গে লোকটা বলে উঠলো, আপনার সঙ্গে উনি দেখা করবেন না। আচ্ছা তাই নাকি? তাহলে তোমার মনিবকে এই চিঠিটা একটু দিয়ে এসো। নোট বইয়ের খানিকটা পাতা ছিঁড়ে নিয়ে হোমস লিখলো, তাহলে পুলিশই আসুক। কাগজটা দিয়ে ভেতরে ঢুকতেই কিছুক্ষণ পরে সঙ্গে সঙ্গে ছুটে এসে লোকটি আমাদের সাদরে ভেতরে ডেকে নিয়ে গিয়ে বসার ঘরে বসালো। দামি আসবাবপত্র সাজানো গুছানো জমকালো একটা ঘর। মাঝখানে গোলাপি রঙের বিদ্যুতের আলো ঘরের পরিবেশকে আশ্চর্য রোমান্টিক করে তুলেছে। সোফায় বসেছিলেন দীর্ঘাঙ্গী ইসাদোরা। একটু বয়স হলেও মুখের লাবণ্য একটু টোল খায়নি। শরীর সুগঠিত, সুচারু, যেন যৌবনের রস নির্মম ভাবে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। সুচারু চোখের বিদ্যুতের ছিলিক পুরুষের মনে মাথন ধরাবার পক্ষে যথেষ্ট। হোমসের কাগজটা আঙুলে ধরা ছিল। আমরা আসন নিতেই বলে উঠলেন, এসবের মানে কি? মানেটা আপনার অজানা নয় ম্যাডাম। ভাড়াটে গুন্ডার ভয় দেখিয়ে আমাকে সরিয়ে দেওয়া যায় না। যেখানে বিপদ সেখানেই শার্লক হোমস। কতটা আপনার মনে রাখা উচিত ছিল। ভাড়াটে গুন্ডার সঙ্গে আমার কি সম্পর্ক? আপনি কি বলছেন এসব? তাহলে আর বসে কি হবে, চললাম। কোথায়? স্কটল্যান্ড ইয়ার্ডে। বলে এক পা এগোতে না এগোতেই ঝড়ের বেগে উঠে এসে দুহাত বাড়িয়ে আমাদের পথ আগলালেন সুন্দরী ইসাদোরা। বসুন মিস্টার হোমস, আপনাকে বন্ধুরূপে পেতে চাই। কিন্তু মন খুলে কথা না বললে তা তো সম্ভব নয়। আর খোলাখুলি তো কথা বলতে চাই আপনার সঙ্গে। বুঝতে পারছি আপনাকে ভয় দেখাতে যাওয়াটা বোকামি হয়েছে আমার। একদল গুন্ডার হাতে নিজেকে সঁপিয়ে দিয়েও সমান বোকামি করেছেন আপনি। কেলেঙ্কারি ফাঁস করে দেওয়ার ভয় দেখে ওরা এবারে ব্ল্যাকমেল করবে আপনাকেই। সুন্দরী ইসাদোরা লাল ঠোঁটে বাঁকা হাসির ছোঁয়া লাগলো। বললেন, সে সুযোগ ওদের নেই মিস্টার হোমস। বার্নেস ডক্টর সুজান ছাড়া অন্য কেউ জানে না যে ওদের আমি কাজ আছি। তাছাড়া এরকম কাজে ওরা তো নতুন নয়। ও তাই বলুন, এর আগেও এরকম কাজ করেছেন আপনি? ওদের কাজ কাকুক্ষিতেও টের পায়। কিন্তু পুলিশ আবার পেছনে লেগেছে। চুরির দায়ে ধরা পড়বে সবাই। পুলিশ চেষ্টা করে ওদের মুখ খুলতে পারবে না। ওরা টাকা খায় সেই জন্য। কিন্তু যদি আমি মুখ খুলে দিই? আমি জানি আপনি তা পারবেন না। খাঁটি ভদ্রলোক মেয়েদের গোপন কথা ফাঁস করেন না। তাহলে আগে পাণ্ডুলিপিটা ফেরত দিন। সহসা যেন একরাশ কাঁচের বাসন ভেঙে গুড়িয়ে গেল। সেভাবে হেসে উঠে ফায়ারপ্লেসের লোহার ডান্ডাটা দিয়ে এক গাদা কালো ছাই নাড়াচাড়া করে বললেন, এই তো পাণ্ডুলিপি। হোমসের মুখের ভাব মুহূর্তে কঠিন হয়ে গেল। গম্ভীর স্বরে বলল, খুবই বাড়াবাড়ি করে ফেলেছেন দেখছি। বসুন মিস্টার হোমস, সব কথাই খুলে বলবো আপনাকে। মেয়েদের স্বপ্ন যখন গুড়িয়ে যায় তখন নিরুপায় হয়ে তারা আমার মতোই কাজ করে। কিন্তু শুরুটা তো আপনিই করেছিলেন। হ্যাঁ, প্রথম পাপটা আমি করেছি, স্বীকার করছি। ডগলাস ছেলেটা খাঁটি ছিল, তাই যা ওর ভাবার কথা নয় তাই চেয়ে বসেছিল। আমাকে একা পেতে চেয়েছিল, আর তাই দাঁড়িয়ে থেকে একটা গুন্ডাকে দিয়ে তাকে পেটালেন। সবই তো জেনে গেছেন দেখছি। বাদনে গলা ধাক্কা দিতে গিয়ে পাড়াপাড়ি করে ফেলেছিল। কিন্তু তারপরে ডগলাস যা করেছিল তার সঙ্গে আপনিও চমকে উঠবেন। আমাকে নেকড়ে আর নিজেকে নিঃশাবক সাজিয়ে একটি উপন্যাস লিখেছিল। এই লেখা পড়লে আমার সমস্ত কীর্তি করা মানুষ জেনে যেত। উপন্যাসের দুটো পাণ্ডুলিপি করে একটা আমাকে পাঠিয়েছিল, যাতে আমি চুলিয়ে পুড়ে মরি। দ্বিতীয়টা প্রকাশককে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এর আগেও কয়েকটা বই লিখেছিল ডগলাস। প্রকাশকের ঠিকানা আমি জানতাম। খবর নিয়ে জেনেছিলাম পাণ্ডুলিপিটা এখনো তাদের হাতে পৌঁছায়নি। এর মধ্যে ইটালিতে মারা গেল ডগলাস। মালপত্র মায়ের কাছে ফেরত আসবে জানতাম। তিনি লোক লাগিয়েছিলাম পাণ্ডুলিপিটা উদ্ধার করবার জন্য। প্রথমে সহজ শর্তে যে কোনো দামে জিনিসপত্র সমেত বাড়িটা কিনে নিতে চেয়েছিলাম।
ব্যর্থ হয়ে অন্য রাস্তা নিতে হলো আমাকে। মিস্টার হোমস, আমারও তো বাঁচার অধিকার আছে। এই লেখা চেপে বেরোলে আমার ভবিষ্যৎ বলে আর কিছুই থাকতো না। হোমস মাথা ঝাঁকিয়ে বলল, তবে একটা রফায় আসা যাক। আমার মনে হয় 1000-5 পাউন্ড হলে ফার্স্ট ক্লাস টিকিটে পৃথিবী ঘুরে আসা যায়, কি বলেন? হোমসের কথার অর্থ বুঝতে না পেরে হতভম্ব সুন্দরী ইসাদরা হাঁ করে তাকিয়ে রইলেন তার মুখের দিকে। হোমস চোখে চোখ রেখে পুনরুক্তি করল, 5000 পাউন্ডে তো সম্ভব তো। ইসাদরার মুখ দেখে বুঝতে পারছিলাম আকুল ভাবে হাতড়েও হোমসের ইঙ্গিতের অর্থ ধরতে পারছিলেন না। তবু এবারে বললেন, হ্যাঁ, তা অবশ্যই যায়। হোমস বলল, তাহলে মিসেস মোবাল্লিকে একটা চেক লিখে দিন, আমি নিজেই পৌঁছে দেবো আজ। ভদ্রমহিলার খানিকটা মানসিক শান্তি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা আপনারও তো কর্তব্য। তবে হ্যাঁ, বলতে বলতে এক মুহূর্ত থেমে আঙুল তুলে সাবধান করে দেওয়ার ভঙ্গি করে বলল, আমার একটা কথা উল্লেখ না করে পারছি না ম্যাডাম। ভবিষ্যতে আগুন নিয়ে খেলবার আগে মনে রাখবেন, ওই সুন্দর কোমল আঙুল সহ একেবারে হাতটাও কিন্তু পুড়ে যেতে পারে।